আমি মৌমিতা, বয়স আমার ৩২ বছর। আমার ড্রাইভারের নাম প্রদীপ, বয়স ৬০ বছরের মতো হবে প্রায়। ৩ বছর ধরে ও আমাদের গাড়ি চালিয়ে আসছে। ওর আচার আর চালচলন একটু ভালো করে দেখলে যে কেউই বুঝে ফেলতে পারবে ও একজন বিশ্বস্ত লোক। ওর বউ গ্রামের বাড়িতে থাকে, ওর সন্তানদের সাথে সারা বছরও ঢাকাতেই থাকে, আর শুধু পূজার সময় ছুটি নিয়ে বাড়িতে যায় কয়েকদিনের জন্য। তবে প্রদীপের তাকানো খুব একটা সুবিধার নয়, তা আমি ও আসার পর প্রথম দিন গাড়িতে চড়েই টের পেয়ে গিয়েছিলাম। গাড়ি চালানোর থেকে যেন লুকিং গ্লাসেই ওর নজর বেশি ছিল আমাকে দেখার জন্য। আর খাবার জন্য ঘরে এলেই আমাদের কাজের মেয়ে হেনার দিকে তাকিয়ে থাকা তো আছেই, এমনকি আমার দিকেও ও আমার অগোচরে তাকিয়ে থাকে সুযোগ পেলেই। প্রথম দিকে একটু কেমন কেমন লাগলেও আস্তে আস্তে ব্যাপারটার সাথে মানিয়ে নিয়েছিলাম। এটা সবার জন্য স্বাভাবিক মনে করি। এভাবে প্রায় বছরখানেক চলে গেল। থাকার জায়গা না থাকায় ও আমাদের গ্যারেজের সাথে থাকা ছোট একটা রুমে থাকতো। এতে কাজেরও সুবিধে হতো, ওকে দিয়ে ঘরের অনেক ছোটখাটো কাজও করিয়ে নেওয়া যেত। আমি আর হেনা প্রায় প্রতি রাতেই একসাথে টিভি দেখতাম, যখন আমার বর দেশের বাইরে থাকতো। রাত একটু গভীর হয়ে গেলে আমি আমার খাটে এসে ঘুমিয়ে পড়তাম, আর হেনা একা একা আরও কিছু সময় টিভি দেখে সোফাতে ঘুমিয়ে পড়ত, ওর ঘরে যেত না। এভাবে একদিন রাতের বেলা আমি টিভি ছেড়ে উঠে এসে আমার খাটে ঘুমিয়েছিলাম, আর হেনা সোফাতে ঘুমিয়েছিল। রাত প্রায় 2টোর দিকে কি যেন একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি আর শব্দটা পেলাম না। আমি আবার ঘুমিয়ে পড়তে যাব, এমন সময় মনে হলো ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি খেয়ে নিই। খাওয়ার জন্য আমি খাট ছেড়ে ডাইনিং রুমের দিকে গেলাম। যাবার সময় ড্রয়িং রুমের মধ্যে টিভির হালকা আলোতে নড়াচড়া দেখতে পেলাম। আমি দেখে পুরো হতভম্ব হয়ে গেলাম। আমার মাথা যেন কাজই করছিল না। আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না, তাই কোনো কিছু করে বসার আগে আমি তাড়াতাড়ি ওখান থেকে সরে এলাম, আর পানি খেয়ে কোনো শব্দ না করে আমার খাটে ফিরে গেলাম। আমি খাটে গিয়ে ঘুমালাম। পরের দিন সকালে আমি হেনাকে রান্নাঘরে পেয়ে জিজ্ঞেস করলাম, কাল রাতে প্রদীপের সাথে কি করছিলি তুই? ও একটু অবাক হয়ে গেল, আর কিছু না বলে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি ওকে অভয় দিয়ে বললাম, ভয় পাস না, আমি তোকে কিছু বলছি না, কিন্তু ও যদি অন্যায় করে থাকে তাহলে আমাকে বল, আমি ওকে পুলিশে দেব। হেনা তখন বলল, না আপা, কাকা আমার লগে অন্যায় করে নাই, আমরা প্রায় মাস 6 ধরে ভালোই আছি। আমি ওর কথা শুনে নির্বাক হয়ে গেলাম। একটু পরে ওকে বললাম, কি বলছিস? ওকে তো কই কাকা বলে ডাকিস, তার উপর ও একজন হিন্দু। হেনা আমার কথা শুনে পুরো চুপ হয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি রে, কিছু বলছিস না কেন? ও বলল, আপা, আমার স্বামী নেই 2 বছর, তাই উনি যখন কইল তখন আর চিন্তা রাখতে পারি নাই। আমি ওর কথা শুনে পুরোপুরি চুপ হয়ে গেলাম, আর কিছু না বলে আমি ওখান থেকে চলে এলাম। এভাবেই চলছিল ওদের দিনকাল। এখন আসি মূল ঘটনায়। সেদিন রাতে আমি আর হেনা অন্যান্য রাতের মতো ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। রাত প্রায় 11টার দিকে হেনা আমাকে জিজ্ঞেস করলো আমি ঘুমাতে যাব কিনা। আমি না বললে ও বলল সারাদিন কাজের চাপে ও খুব টায়ার্ড, ও রুমে ঘুমাতে চলে যাচ্ছে। এই বলে ও চলে গেল ঘুমাতে। আমি সোফাতে শুয়ে টিভি দেখতে লাগলাম। প্রায় 1 ঘন্টা টিভি দেখার পর আমারও খুব ঘুম আসতে লাগলো, কিন্তু আমি টিভি ছেড়ে বেডরুমে গেলাম না। টিভিতে টাইমার দিয়ে আমি সোফাতেই শুয়ে ঘুম ঘুম চোখে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে গেলাম। রাত হয়তো তখন 2টো হবে। নড়াচড়ার কারণে আমার ঘুম ভেঙে গেল। পুরোপুরি সম্বিত ফিরে পাবার পর আমি বুঝতে পারলাম কি ঘটছে। আমি আমার সম্বিত পুরোপুরি ফিরে পেতেই নড়ে চলে উঠলাম আর জিজ্ঞেস করতে গেলাম যে সে কে। সাথে সাথে লোকটা ইশারা করলো যেন আমি কোনো আওয়াজ করতে না পারি। এভাবে প্রায় মিনিট খানেক কেটে গেল। এরপর লোকটা বলে উঠল, কিরে হেনা, কোনোদিন তো এত এমন করিস না, আজকে কি হইল? আমি গলার আওয়াজ শুনেই বুঝতে পারলাম যে লোকটা আর কেউ নয়, আমাদের ড্রাইভার প্রদীপ। আমাকে ভুলে হেনা মনে করেছে। আমি উত্তরে বললাম, প্রদীপ, আমি হেনা না, তোমার ম্যাডাম। হেনা ওর ঘরে ঘুমাচ্ছে। আমি বুঝতে পারলাম আমার কথা শুনে ও হতভম্ব হয়ে গেছে। একটু পর ওর মাথা কাজ শুরু করলেও বলল, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। সবসময় তো এখানে হেনাই ঘুমায়, তাই অন্ধকারের মধ্যে টের পাই নাই যে আপনি এখানে ঘুমিয়েছেন আজকে। না দেখা ভুল কইরা ফেলাইছি ম্যাডাম। আমিও আর কিছু বলার মতো খুঁজে পেলাম না, কারণ হেনাই সোফাতে ঘুমায় টিভি দেখার পর, আমার এখানে থাকার কথা না। তাই আর কিছু না পেয়ে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমার স্যারকে বলবো না। কি বইলা যে আপনারে ধন্যবাদ দিমু বুঝতাছি না। আমি উত্তরে বললাম, ধন্যবাদ দিতে হবে না, এটা একটা ভুলের কারণে হয়েছে, কিন্তু এখন আমাকে যেতে দেবে? ও একটু অবাক হয়ে গেল আমার কথা শুনে, বলল, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, এই তো আমি যাইতেছি। ও উত্তরে বলল, না ম্যাডাম, হইতেছে কি, লোকের মুখে শুনছি যে শুভ কাজ অসম্পূর্ণ রাখতে নাই, এতে নাকি অমঙ্গল হয়। আমি বললাম, তো কি বলতে চাইছো তুমি? ও তখন বলল, না মানে ম্যাডাম, শুরুই কইরা ফেলছি, যদি অনুমতি দেন তাইলে একবারে ঘর গোছানোর কাজ শেষ কইরা উঠলে কি ভালো হয় না? আমি কয়েক মুহূর্ত চিন্তা করে বললাম, আচ্ছা ঠিক আছে। আমার কথা শুনে ও যেন খুশিতে নেচে উঠল, কিন্তু 1 মুহূর্ত পরেই বলল, কিন্তু ম্যাডাম, হেনা উঠা যায় তখন কি হইব, বরং আপনি আমার রুমে চলেন। আমি ওর কথা শুনে বললাম, ঠিকই বলেছ, চলো তোমার রুমেই যাওয়া যাক।
আমরা আস্তে আস্তে গ্যারেজের দিকে এগোতে লাগলাম। কিছুক্ষণ পর আমি আর প্রদীপ গ্যারেজের পাশে ওর রুমে পৌঁছে গেলাম। আমি আগে কখনো ওর রুমে ঢুকিনি। রুমটা খুব একটা বড় নয়। এক কোণায় একটা সিঙ্গেল খাট রুমের বেশিরভাগ জায়গা দখল করে রেখেছে। ছোট একটা টেবিলের ওপরে ছোট একটা টিভি আর কয়েকটা মূর্তি। খাটের নিচে একটা ট্রাঙ্ক। হাঁটাচলা করার জন্য খুব সামান্যই জায়গা আছে রুমটাতে। বসার জন্য একটা চেয়ারও নেই। আগন্তুকদের খাটেই বসতে হবে। আমি ওর ঘরে ঢোকার সাথে সাথে ধূপের প্রচণ্ড গন্ধ পেলাম। বেশ কষ্ট করে শ্বাস নিতে হচ্ছিল। আমার অবস্থা দেখে ও বলল, এই তো ম্যাডাম, 2 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে, আমি ফ্যান ছাইড়া দিতেছি। এই বলেও ফ্যান ছাড়ল আর আমাকে খাটে বসতে বলল। মিনিট 2 পরে আমি মোটামুটি ঠিক হয়ে গেলাম। সবকিছু স্বাভাবিক হবার পর আমি বললাম, আচ্ছা তাহলে আর দেরি না করি, নয়তো আমার যেতে অনেক দেরি হয়ে যাবে। আমার কথা শুনেও হেসে বলল, আজকে মনে হয় না আপনার রুমে আর যাইতে পারবেন ম্যাডাম। আমিও মুচকি হেসে বললাম, ও তাই নাকি? ও বলল, খালি দেখেনি না। সকালে যখন প্রদীপের সাথে আমার দেখা হলো, ও একটা কৃতজ্ঞতার হাসি দিল। বন্ধুরা, আমার নাম সিনথিয়া, থাকি কলকাতা শহরে। একদিন আমার এক বান্ধবী, ওর নাম জেসি, বলে, এই আমি আগামী ছুটিতে বড্ডা আপার বাসায় যাব, তুই যাবি আমার সাথে? শিক্তা আপা এখন কোথায় থাকে? তা বললি না আগেই, কিভাবে বলি যাব কিনা? ও হ্যাঁ, এই দেখ, আসল কথাই বলা হয়নি। শোন, বড্ডা আপা এখন শিলিগুড়ি থাকে, যাবি? হ্যাঁ যেতে পারি, যদি মাকে রাজি করাতে পারিস। ঠিক আছে, সে ভাড় আমার। সত্যি, কলেজ বন্ধ হবার পর বাসায় ফিরে এলাম। বিকেলে জেসি এসে হাজির। মায়ের কাছে বসে অনেকক্ষণ ভূমিকা করে আসল কথা বলল। খালাম্মা, আমি পরশুদিন শিলিগুড়ি যাব বড্ডা আপার বাসায়। সিনথিয়াকে আমার সাথে যেতে দেবেন না? সিনথিয়া কিভাবে যাবে? আমি রাজি হলেও ওর বাবা দেবে না। তাছাড়া তুমি কার সাথে যাবে? কেন, দাদা নিয়ে যাবে। আমি কয়েকদিন থাকবো, দাদা আমাকে রেখে চলে আসবে। আবার বড্ডা আপার সাথে আমরা ফিরব। কয়দিন থাকবে? বেশি না, মাত্র 8-9 দিন। ও, সিকতা আসবে? হ্যাঁ, আপনি একটু বলেন না খালুকে। আচ্ছা দেখি। শেষ পর্যন্ত বাবা রাজি হলেন। শিলিগুড়ি সিকতা আবার বাসায় এসে পৌঁছে দেখি এলাহি কারবার। তার শ্বশুর শাশুড়ি সহ আরও প্রায় কয়েকজন মেহমান এসেছে। গতকাল খাওয়া দাওয়ার পর এখন চিন্তা, শোয়া হবে কোথায়। আপা পাশের বাসায় গেল। সে বাসায় ভদ্রলোক একা আছে, তার ফ্যামিলি গেছে শহরে। হ্যাঁ আপা, পজিটিভ খবর নিয়ে এসেছে, এই পাশের বাসায় থাকব। আমি আর জেসি আমাদের নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে গেলেন আপা। এই যে ভাই, আমার বোন জেসিকে তো চেনেন, আর এ হলো ওর বান্ধবী সিনথিয়া। আরে জেসি, কেমন আছো? কখন আসলে? হ্যাঁ দুলা ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো ভালো। তোমার মতো বোন যাদের, তারা কি আর খারাপ থাকতে পারে? দুলা ভাই খালি বেশি কথা বলেন। না না, বেশি আর কি বললাম। তা খেয়ে এসেছো নাকি রান্না করব? না, খেয়ে এসেছি। তবে শোন, সকালে কিন্তু নাশতা বানিয়ে নিজেরা খাবে, আমাকে খাওয়াবে, তারপর যাবে। এবং যে কয়দিন থাকবে এই হিসাবই চালু থাকবে, বুঝেছ? আচ্ছা ভাবি, আপনি যান, ওদিকে ব্যবস্থা করেন গিয়ে, আমি দেখছি এখানে। ওরা এই রুমেই থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। আস তোমরা আমার সাথে। পাশের রুমে নিয়ে গেলেন, বিছানা দেখিয়ে বললেন, জেসি তুমি তো চেন সব, তাহলে শুয়ে পড়, অনেক লম্বা জার্নি করে এসেছো। আমি সিরিয়ালটা দেখে সব। না, আমরাও দেখব। দেখবে? তাহলে আস, দেখ। টিভি দেখার ফাঁকে ফাঁকে নানান আলাপ, গল্প, হাসি তামাশা হচ্ছিল। এর মধ্যেই দুলাভাইয়ের সাথে সম্পর্কটা বেশ সহজ হয়ে এলো। বলেই ফেললাম, বাহ দুলাভাই, আপনি এত সুন্দর করে কথা বলেন। জেসি আগে আপনার কথা কিছু বলেনি নাকি? আর কথা বলা, এই তো এমনি আর কি। আচ্ছা তোমরা চা খাবে? লম্বা জার্নি করেছো, ভালো লাগবে। কে বানাবে? আপনি বানাবেন? জেসি বলল, না দুলাভাই, আমি বানিয়ে আনছি, আপনি বসেন। আমি জেসির সাথে রান্নাঘরে গেলাম, চায়ের কাপ এনে দুলাভাইয়ের হাতে দিলাম। উনি খুব খুশি হলেন। কি ব্যাপার, তোমাদেরটা কই না? এখন চা খেলে ঘুম হবে না, আপনার জন্যই বানালাম। দেখি কান, তোমরা খাবে না জানলে আমিও বাদ দিতাম। চা শেষ হবার সাথে সাথে সিরিয়ালও শেষ। দুলাভাই, এখন শোয়া জানে? হ্যাঁ চল, মশারিটা টানিয়ে নাও, রাতে ভয় পেলে আমাকে দেখবে। আচ্ছা দুলাভাই। শুয়ে শুয়ে ভাবছিলাম, দুলাভাই বেশ আলাপি লোক, চেনা নেই জানা নেই, এইটুক সময়ের মধ্যে কেমন আপন করে নিয়েছে। চেহারাটা কি হ্যান্ডসাম, যেমন লম্বা, কি সুন্দর তার কথা বলা। এ বাসার আপাটা কি লাকি, যদিও তাকে দেখি নাই। এমন মানুষ কয়জন নারীর ভাগ্যে জোটে। অথচ আপা যখন নিয়ে আসছিল ভাবছিলাম কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে। কিরে সিনথিয়া, ঘুমাচ্ছিস? না রে, ঘুম আসছে না। কি করব? ও বুঝেছি, দুলাভাইয়ের কথা ভাবছিস। ধুর, কি যে বলিস না তুই, তোর যেমন পছন্দ দুলাভাই একেবারে হুবহু তাই। আচ্ছা রাত কত হয়েছে দেখেছিস? এখন ঘুমাবার চেষ্টা কর। পরের রাতে আবার এলাম, দেখি দুলাভাই টিভি দেখছে, সাইড টেবিলে চায়ের খালি কাপ। কি দুলাভাই, কি দেখছেন? আরে আসবো, বস। বল, কি খেদমত করতে পারি? না, আপনাকে খেদমত করতে হবে না, আপনার জন্য কি করব তাই বলেন। কেন পারবো না, বলেই দেখেন পারি কিনা। চা বানাবো? তোমরা খাবে? না, তাহলে থাক। থাকবে কেন, এখনই আনছি।
দেখ, যদি পারো ভালোই হয়। সেই সন্ধে থেকে ভীষণ মাথা ধরেছে। টিভিতে আমার প্রিয় একটা সিরিয়াল চলছিল, কিন্তু জেসির ঘুম পাচ্ছিল বলে ও ঘুমাতে চলে গেল। আমি কি করি ভেবে রয়ে গেলাম। দেখেই যাই। চা খেয়ে দুলাভাই বললেন, একটু কড়া করেছ বলে চাটা ভালো হয়েছে, দেখি যদি মাথাটা ছাড়ে। এ কি দুলাভাই, আপনার চোখ এমন লাল হয়ে আছে, কপালের পাশে রগ ফুলে গেছে কেন? ওই যে বলছি না মাথা ধরা, এটা আমাকে খুব কষ্ট দেয়। আচ্ছা, সবই ঠিক আছে, এখন আপনি কোনো কথা না বলে শুয়ে পড়েন। দুলাভাই উঠে তার শোবার ঘরে গেল। আমি জেসিকে এক নজর দেখে দুলাভাইয়ের পিছনে গেলাম। ঘরের সুইচ টিপল, কিন্তু লাইট জ্বলল না। এ কি, টিউবটা আবার গেল? ধ্যাত, এই জন্যে আমার টিউবলাইট একেবারে পছন্দ না। শেষ পর্যন্ত ডিম লাইট জ্বালিয়ে দুলাভাই ওষুধার কৌটা আমার হাতে দিলেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।